তো 18 অক্টোবর 2024 দিবাগত রাত আমার আব্বা কুমিল্লা জেলার 14 উপজেলার ফাল্গুনগড় রবি টাওয়ারে ডিউটিরত অবস্থায় খুন হন। তো আমরা তাৎক্ষণিক পরের দিন লাশ আনতে যাই। লাশ আনতে যাওয়ার পর আমরা স্বাভাবিকভাবে লাশটা আনতে পারিনি। পুলিশ আমাদেরকে বলছে অজ্ঞাত নামে একটা মামলা করার জন্য। অজ্ঞাত নামে মামলা করলে লাশ পোস্টমর্টমে দেবে, না হয় এই লাশ কিন্তু 2 দিন থানায় ছিল। তো তাৎক্ষণিক আমরা অনেক করার পর রবি এবং আইএসএসকে বিবাদী করি, একটা মামলা দায়ের করি। তো এই মামলাটা দায়ের করার পর আমরা লাশ নিয়ে পোস্টমর্টম করে করি। কিন্তু আজকে 4 মাস হতে যাওয়ার পরেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয় নাই এবং রবি এবং আইএসএস এই বিষয়ে একটা দুঃখ পর্যন্ত প্রকাশ করে নাই। আমি তারপর ডিসেম্বর মাসে কুমিল্লা কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে একটা পিটিশন দাখিল করি। আমার উকিলের মাধ্যমে একটা পিটিশন দেই। এই পিটিশনে আমি 5 জনকে অভিযুক্ত করি। ওই যে ইনচার্জ নুরুল্লাহ, আনিস, সুমন এবং আইএসএস সুপারভাইজার ওই আনোয়ার এবং আব্বার সহকর্মী যে ছিল সফিউর, তাদেরকে করে আমি 5 জনকে আসামির পিটিশন দাখিল করি। এই পিটিশন যেদিন দাখিল করতে যাই সেদিন আমার উপর অতর্কিত একটা হামলা হয় কুমিল্লা কোর্ট প্রাঙ্গণে, যেটি আমার উকিল এবং আমি এই ম্যাজিস্ট্রেট করে এজলাস 4-এর যে বিজ্ঞ বিচারক ওনাকে আমি অবহিত করি, আমি আমার নিরাপত্তা দাবি করি। কিন্তু এখন পর্যন্ত এই 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয় নাই এবং তাদেরকে অ্যারেস্টও করা হয় নাই। অথচ এই যে রবি টাওয়ারটি, এটি কিন্তু তাদের নিজস্ব জায়গায়, নিজস্ব সম্পত্তিতে এই টাওয়ারটি অবস্থিত। বাংলাদেশের বৃহৎ যে কয়েকটি টাওয়ার আছে তার মধ্যে এই টাওয়ারটি অন্যতম। আপনারা খোঁজ নিয়ে দেখবেন। আজকে আব্বা একজন সিকিউরিটি গার্ড ছিল, এটা কি তার অপরাধ? তিনি মানুষ, কারো না কারো পিতা। আজকে আপনার বাবার ক্ষেত্রে তো এই ঘটনা ঘটতে পারে। আজকে যেই লোকটি 22 বছর এই রবির সম্পদ পাহারা দিল, রবিকে সার্ভিস দিল, তারা কি পারতো না একজন লোক আব্বার কবরটা জিয়ারত করতে কিংবা একটা দুঃখ প্রকাশ পত্রিকা একটা নিউজ দিতে? কিন্তু তারা দেয় নাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার 98 ব্যাচের সকল বন্ধুদের সাথে আমার কথা হয়েছে, সারা বাংলাদেশে আমাদের একটা আছে, আমরা 68 জেলায় রবির বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন গড়ে তুলব। আমাদের একটাই হবে, বয়কট রবি। আপনারা মানুষ হত্যাকারী ভারতীয় মোবাইল সিম রবিকে বয়কট করুন। রবির কোনো সিম আপনারা ইউজ করবেন না, রবির রিচার্জ করবেন না। আপনারা বাংলাদেশি পণ্য ব্যবহার করুন এবং অন্য যে অপারেটর কোম্পানিগুলো আছে এগুলো ইউজ করুন। আজকে সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য একটাই, আজকে যদি আমি এই মামলা রক্ষার্থে আমার যদি কোনো শারীরিক ক্ষতি হয়, আমি কোন হয়ে যেতে পারি, কারণ এটা রবির একটা রেপুটেশনের বিষয়। আজকে আমি যদি কোথাও মার্ডার হই, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, অনেক জায়গায় আমার যাইতে হয় এই মামলার স্বার্থে। তো এই জন্য 5 জন লোক দায়ী থাকবে। কে দায়ী থাকবে? বাংলাদেশের যে প্রধান শিহাব আহমেদ, রবির সিসিও উনি, এবং রুহুল আমিন সিএসও, শাহেদ আলম সিএসআরও, এবং ফয়সাল ইমতিয়াজ খান সিএসআরও, এবং কুমিল্লার যে ইনচার্জ নুরুল্লাহ, যার নামে পিটিশন দিচ্ছি, সেও এটার জন্য দায়ী থাকবে আমার হত্যাকাণ্ডের বিষয়ে। আব্বাকে মেরে ফেলছে, আজকে আমাকে মেরে ফেললে এই মামলার পিছনে আর কেউ থাকবে না। তাদের এরকম একটা ধারণা, ওদের একটা ধারণা যে সিকিউরিটি গার্ড মারা গেছে, কী হয়েছে, কিছুই হয় না। কিন্তু আমি সন্তান হিসাবে এটা শেষ না দেখে ছাড়ব না। আমার আব্বা 1972 সালে আর কি স্কুল থেকে এসএসসি পাস করেন, 1974 সালে গরিব সরকারি কলেজ থেকে এসএসসি পাস করেন, এবং উনি ছিলেন একজন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম। এই চাকরির পাশাপাশি কুমিল্লা একটা মসজিদে, ফাল্গুনগড় একটা মসজিদে ইমামতি করতেন। আজকে একজন ইমাম মানুষ, একজন ফরহেজগার, একজন সহজ সরল একজন লোককে খুন করে ফেললো, অথচ তার কোনো বিচার হবে না। রবি দেদার্সে ভারতীয় কোম্পানির ব্যবসা করে যাবে, এটা তো আমরা মানতে পারি না। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমি এই আন্দোলনটা গৌরীপুর থেকে শুরু করতে চাই। গৌরীপুর যেন রবি কোনো কার্যক্রম করতে না পারে। গৌরীপুর রবিকে বয়কট করা হোক, বয়কট ঘোষণা করে আপনারা পাশে থাকুন। এবং আব্বার যারা সহকারীবৃন্দ আছেন, আব্বার বন্ধুবান্ধব এবং আব্বার বন্ধুবান্ধবের যে ছেলে মেয়ে যারা আছেন, আপনাদের বাবার তুল্য মনে করে, আমার আব্বাকে আপনাদের বাবা মনে করে আপনারা আমার পাশে দাঁড়ান, আমাদের পরিবারের পাশে দাঁড়ান। আমি এইটাই চাই। এই প্রশ্ন অনেকেই করে, আসলে আমার এলাকায় আমার আত্মীয়স্বজন অনেকেই বলে যে আমরা আর্থিকভাবে অনেক টাকা পয়সা পাইছি, কিন্তু আপনাদেরকে যে 2টা লিমিটেড কোম্পানি এখানে জড়িত, একটা আইএসএস লিমিটেড, এটা কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ সিকিউরিটি কোম্পানি। এটার এমডি হচ্ছে আব্দুর রশিদ সাহেব, যিনি সাবেক আর্মি রিটায়ার্ড পারসন। ওনাদের অফিসে গেলাম, ওনারা বলছে এখন আর্মি দেশ চালাইতেছে, এটা নিয়ে কোনো কথা নাই, এটা নিয়ে আপনি কিছু করতে পারবেন না। সরাসরি আমাকে তারা বলছে আইএসএস কোম্পানি 27 বছর একটা লোক চাকরি করছে, অথচ 2টা লিমিটেড কোম্পানি। আমরা আর্থিক সুবিধা তো অনেক দূরের কথা, একটা পিয়ন পর্যন্ত আমাদের যোগাযোগ করে না। যারা এইসব কথাবার্তা বলতেছেন আমরা টাকা পয়সা পাইছি, পাইছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি আমরা কোনোদিন আর্থিক সুবিধা তো অনেক দূরের কথা, একটা দুঃখ প্রকাশ তাদের কাছে পাই নাই। আমরা একটা দুঃখ প্রকাশ পাই নাই। আপনাদের কাছে আমরা একটাই দাবি, নিজের বাবার মতো দেখুন, আমার আব্বাকে আপনাদের আব্বার জায়গায় বসান, তাহলে জিনিসটা চিন্তা করতে পারবেন। আমার আব্বার হত্যাকাণ্ডের জন্য আপনারা সকল রবি বয়কট করুন। আমি এই আন্দোলন, আমি যদি মারাও যাই, আমার একটা সন্তান আছে, আমার ছেলে বায়াজিৎ এই মামলা নিয়ে করবে, কিন্তু আমি যতদিন জীবিত থাকবো
আমি এই রবি এই অকৃতজ্ঞ প্রতিষ্ঠান, ভারতীয় প্রতিষ্ঠান, তাদের বিরুদ্ধে আমি দুর্বার আন্দোলন করি। আমার জীবনের বাদ বাকি সময়গুলো আমি এদের বিরুদ্ধে আমি ব্যয় করবো এবং আপনার আমার পাশে থাকবেন এই আমি আশাবাদ আমি রাখি। মামলার বর্তমান পরিস্থিতি অনুযায়ী মামলার কি চার্জশিট হয়েছে? না, চার্জশিট হয় না। এই মামলায় কাউকে কিন্তু গ্রেফতার করা হয়নি? 2 জন গ্রেফতার করছিল। আপনার কি মানে এফআইআর ভুক্ত আসেনি? এজাহারভুক্ত আসামি কাউকে অ্যারেস্ট করে না। তাদের সন্দেহ অনুযায়ী করছিল 2 জনে, তারা ওই যে মোবাইলের থেকে 2 জন করছিল আন্তজেলার ব্যাটারি ফোর্সের সদস্য, কিন্তু তদন্তের স্বার্থে তাদের কোনো নাম পরিচয় আমাকে দেয়নি। বলছে তাদের 2 জন রিমান্ডের মধ্যে হয়েছিল কিন্তু দেয়নি। আমার যে আয়ু ছিল সুজন চন্দ্র, উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিল, কিন্তু হলেও আমাকে অনেক হেল্প করছে। কিন্তু উনি একটা বিশেষ কারণে আমাকে একটা কথা বলছিল, যেটা বলার পর উনি তাৎক্ষণিক টুরিস্ট কমিশনে বদলিতে করে দেওয়া হয়। বর্তমান যে আসছে ওনার সাথে দেখা করে আসতে কয়েকদিন কুমিল্লা গেছিলাম। তো মামাটা এই ঝুলন্ত অবস্থা ক্লুলেস, তারা বলতে ক্লুলেস মামলা। আমি তো ক্লু দিলাম, 5 জনরে দিলাম, এই 5 জনের অ্যারেস্ট করে সকল তথ্য বের হয়ে যাবে। এটা সম্পূর্ণ বর্তমান যে গার্ড, তার একটা ভিডিও আমার কাছে আসছে। আমি বললাম আমাকে ঘটনাটা কি, ওটা 2 কোটি টাকার D.com-এর ব্যাটারি চুরি গেছে। 2 কোটি টাকার ব্যাটারি, এটা ম্যাগনেটিক ব্যাটারি, যারা টাওয়ার সংশ্লিষ্ট আছে তারা এটা জানে। এটা অনেক দামি, কোটি কোটি টাকার বিষয় করছে। এখানে আপনারা যদি 14 গ্রাম দেখতে পারবেন, এটা কিন্তু এইসব সাধারণ টাওয়ারের মতন অনেক বড় একটা টাওয়ার। বাংলাদেশের কয়েকটা টাওয়ারের মধ্যে এই টাওয়ারটা অন্যতম। এবং আমার আব্বা এই টাওয়ারের রবির সম্পদ রক্ষা করতে গিয়ে জীবন দিল, কিন্তু আমরা কোনো বিচার পাইলাম না। আমরা প্রকৃত খুনি যারা তাদেরকে অ্যারেস্ট করা হোক, আমরা এই বিচারটাই দাবি করি। আচ্ছা, যে 2 জনকে গ্রেফতার করেছে বা রিমান্ড, এই রিমান্ডে কি আপনার কাছে কোনো তথ্য রয়েছে? না, 164 করতে পারে না। তাদের আমি বললাম যে তাদের তথ্য দেন। তো মামলার আয়ু এবং এসপি তাবাসসুম আপা, বর্তমান ওসি, ওনার বলছে তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন করা আছে, ভবিষ্যতে প্রকাশ করা হবে। এখন কি এটাকে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললো, নাকি আমি ডিআইসি ভাষার স্যার কিন্তু এটার জন্য ফোন দিছে, কাজলার আনসারউদ্দিন খান পাঠান, উনি বেশ কয়েকদিন এটার জন্য ফোন দিছে। যাই হোক, আমার পাশে ছিল। আপনি ওই মামলা নিয়ে সর্বোচ্চ কোন পর্যন্ত ছুটেছেন? আমি হাইকোর্টের কয়েকজন উকিলের সাথে পরামর্শ করেছি এবং আমি যতদূর করার ট্রাই করতেছি। কুমিল্লা জজ কোর্টের যে সবচেয়ে বড় বর্তমান উকিল বদিউল আলম সুলতান স্যার, ওনার মুখোমুখি হয়েছে এবং আমি চলমান রাখছি। কিন্তু মামলাটা কি কোর্টে গেছে? কুমিল্লা কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে। এফআইআর যদি না হয় তাহলে কোর্টে যাবে কি হবে? এফআইআর তো কিছু মামলা এফআইআর হয়েছে, কিন্তু চার্জশিট হয়। এফআইআর তো 2 দিন পরে এফআইআর হয়েছে, তবে এফআইআর কাউকে যারা ছিল তাদের গ্রেফতার করা হয়। তারপরে তো আমি পিটিশন দিলাম। আমি তো ওই যে খাতাগুলো চাইছিলাম যে খাতাটা দেন, আমরা দেখে মামলাটা করি, কিংবা আমার একটু সময় দেন, আমি আবার লাশটা দাফন করি। লাশটা তো 2 দিন থানায়। এটা খুবই মর্মান্তিক একটা বিষয়। আমার সাথে গরিপুরে যে 10-12 জন গেছিলেন তারা বলতে পারবেন। সাংবাদিক আরিফ ভাই আমার সাথে ছিল, আমার বন্ধু বদর ছিল, এরা সবাই ছিল আমার সাথে, জামাল ছিল, অনেকেই ছিল। তারা এত একটা ভয়াবহ ঘটনা, এটা যে একটা বড় ধরনের একটা রেকর্ড হয়েছে, এটা আমরা না বললে বিশ্বাস করি। কিন্তু ওনারা এখন এটা দেখতেছে যে আসলে সিকিউরিটি গার্ড হিসাবে, সিকিউরিটি গার্ড মারা গেছে কি। আচ্ছা, এই যে রবি মোবাইল সিম আপনি যে দায়ী করছেন, তো রবি মোবাইল সিমের সর্বোচ্চ কর্মকর্তা, তাদের সাথে আপনার কি কথা বলতে? আমি গেছিলাম, আমার অফিসে ঢুকতে দেওয়া হয় বীরুত্তম। আমি অফিসে গেছিলাম, আমার সাথে কোনো ধরনের যোগাযোগই করতে দেওয়া নাই। আমি শিহাব আমার সাথে এসসিসি বাংলাদেশের প্রধান, আর এটা মেন প্রধান হচ্ছে আপনার নির্বাহী কর্মকর্তা যে রাজীব শেঠি, উনি ভারতে বসে। এই যে ভারতে রাজীব শেঠি, উনি ভারতে। আর বাংলাদেশের প্রধান রাজীব শিহাব আহমেদ, আমার ওই রিসিপশন থেকে বের করে দেওয়া হয়েছে, আমার ওই ঢুকতে দেওয়া হয় নাই। তাদের অফিসটা হচ্ছে আপনার মীর উত্তম রোড, তেজগাঁও। প্রধান কার্যালয়ে যাওয়ার পর আপনাকে ঢুকতেও দেয় না? ঢুকতে দেওয়া হয় না। আমি বলছি আমার পাশে 22 বছর আপনাদের সার্ভিস দিল, প্লিজ আপনারা একটু দেখা করুন, কথা বলতে দেন। কিন্তু রিসিপশন থেকে আমাকে ঢুকতে দেওয়া হয়। কুমিল্লা কোর্টে যে আপনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করলো, তারা কারা? কিন্তু আমি অজ্ঞাত। আমি এই জন্য তো এই 4 জনের বিরুদ্ধে 5 জনের নুরুল্লাহ সহ একটা আমি জিডি করতেছি, আপনারা একটু হেল্প করবেন। কারণ আমি মারা গেলে, কারণ এখন থানায় গেলে তারা হয়তো বলবে যে এটা এভাবে হয় না, কিন্তু আমি কার নামে জিডিটা করবো? আমার নামে তো যে কোনো হামলা হতে পারে, আমি মারা দিতে পারি, আমি গৌরীপুরে মারা দিতে পারি। তার মধ্যে টাকার তো অভাব, আমি তো টাকা দিয়ে পারবো না। একটা করি যে আজকে আমার খুন করে ফেলতেই পারে, কারণ আমি তো এই মামলা ছাড়বো না সহজ। আপনি তো তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাচ্ছেন? তাৎক্ষণিকভাবে আমি আজ পরে জানাইছি, ওই জিআরওরে জানাইছি, ওই থানায় জানাইছি, ওই আমার যা ছিল তাৎক্ষণিক তাদেরকেও জানাইছি। তাদেরকে শনাক্ত করা যায় নাই? না, শনাক্ত করা যায় না। এটা আমি হোয়াটসঅ্যাপ করতে, আমার উকিলরা ছিল বাইরে যাই কি অবস্থা, তুই নুরুল্লাহ নামে মামলা, রবির নামে তুই এত বড় সাহস কোথায় পাইছি? আমি আজদাসপুরের যে বিজ্ঞ বিচারক তাৎক্ষণিক সাথে সাথে ওনাকে এটা ডিসেম্বর মাসে জানিয়েছিলাম। জানানোর পরে তারা কি বলছে? তারা ব্যবস্থা নিতে বলছে প্রশাসনের, কিন্তু পরে তো আমি পরের দিন চলে আসছি। আচ্ছা, তারপরে কত সিম বয়কটের প্রক্রিয়াটা কিভাবে শুরু করতেছে? এটা তো একটু প্রচারের দরকার। সিম বয়কট, রবি বয়কট সিম, আপনারা যদি রবির যে সিম নাম্বারগুলো আছে, বাংলাদেশের তো মোবাইল কোম্পানি একটা, আমি চাই রবি সিমগুলো আপনারা বাদ দিয়ে আপনারা অন্য মোবাইল ব্যবহার করবেন। যেমন আমাদের বাংলাদেশের যে সরকারি যে সিম আছে,
এটা আপনারা ইউজ করতে পারেন, কিংবা অন্যান্য যে কোম্পানিগুলো আছে এগুলো ইউজ করেন, কিন্তু রবি আপনারা বাদ দেন। একটা মানুষ হত্যাকারী, এক মানুষ, এটা আপনিও হতে পারেন যে কোনো সময়। কারণ এরা ব্যবসা ছাড়া কিছু বোঝে না, এরা মনুষ্যত্ব করতে নাই। যে প্রতিষ্ঠান মনুষ্যত্ব নাই, এদের সাথে এদের পণ্য আপনি ব্যবহার করবেন কেন? আমরা তো এমনিই বর্তমানে ভারত বিদেশি, ভারতের সাথে আমাদের সম্পর্ক নেই। ভারতীয় একটা প্রতিষ্ঠান নিয়ে দেশে মানুষ হত্যা করে আমার আব্বাকে খুন করে দেশে ব্যবসা চালিয়ে যাবে, এটা তো আমি অন্তত সন্তান হিসেবে মেনে নিতে পারি না। হয়তো আমার আব্বা ছোট চাকরি করতো, কিন্তু আমরা তো শিক্ষিত, আমি নিজেও মাস্টার্স পাস, আমার 2 বোন আছে, আমার ভাই অনার্সে পড়তেছে সিয়া। তো আমরা তো একটা শেষ দিকে চাই, আমরা তো ছাড়তে পারি না। কর্ম তো করবো, যে কেউ কর্ম করতে পারে। আমার আব্বার শরীর স্বাস্থ্য ভালো ছিল, উনি চাকরি করতেন। চাকরি তো চুরি তো আর করতেন না, কিন্তু সন্ত্রাস ছিলেন না, মস্তান ছিলেন না, চাকরি তো করতেই পারে। তাই বলে আপনাকে মারা গেছে একটা সুখ পর্যন্ত প্রকাশ করে না, আমরা দুঃখ প্রকাশ করে নাই। এই সিমটা আপনারা কেন ব্যবহার করবেন? এদের মুখ উন্মোচন করতে হবে। ভারতীয় একটা কোম্পানি বাংলাদেশে মানুষ হত্যা করে ব্যবসা করে চলে যাবে, আর আপনারা মানুষ হিসাবে আমার পাশে দাঁড়াবেন, থাকবেন না, এটা আমি আশা করতে পারি। আপনাদের সন্তান হিসাবে আপনাদের পায়ে হাত রেখে বলে আপনারা আমার পাশে থাকেন। আপনার গৌরী করে সন্তান আবুল হাশিম আর কি স্কুলের ছাত্র, সরকারি কলেজের ছাত্র, আপনারা তার পাশে একটু দাঁড়ান। একটা বিষয়, আপনি প্রথম ঘটনা ঘটার পরে যে থানায় এজাহার দায়ের করছিলেন, এখানে কি নাম দিয়েছিলেন? জি, নাম দিয়েছি। এজাহারে তো নাম নেই নাই, আমি নাম দিয়েছিলাম, কারণ আমি তো আর জানি না এখানে কে ঢুকতো। আমরা খাতাটা চাইছিলাম, কারণ এখানে তো একটা নুরুল্লাহ একটা মাসি ঢুকতে পারে না। আমি খাতার আমার সাথে যারা গেছিল তোরজন সবাইকে জিজ্ঞাসা করবেন, তারা খাতাটা তদন্তের স্বার্থে বলছে খাতাটা আমরা সেভ করে সেটা দেওয়া যাবে। আমি সুরত হলে রিপোর্টে অন্যান্য সবসময় করছি খাতা জমা দেয়। তাৎক্ষণিক পরে আমি যখন এই মালামাল আনতে গেলাম আব্বার, ওই যে বর্তমান যে গার্ড আছে ওনার সাথে কথা বলে এবং এলাকার সাথে কথা বলে কে কী করতে পারে, তখন তারা বলছে আমরা তো মামলার একটা বিষয়, যে লোকটা 22 বছর এলাকায় একটা লোক দম পর্যন্ত পালায় না, কেন মামলার বিষয় যারা সবারই তো জীবনের ভয় আছে। তো তারা বলছে এটা নুরুল্লাহ ছাড়া এটা হয় না, আর এখানে এই মালগুলা সম্পূর্ণ ভারত পাচার করছে। রবি যখন চুরির মামলা করছে তখন এটা বিষয়টা স্পষ্ট, যে মামলার এই রবির মালামাল রক্ষা করতে গিয়ে আপনার জীবন দিল। আজকে যদি প্রশাসন আমাকে হেল্প করতো, এই শিয়া আহমেদ আমার বাড়ি পর্যন্ত আসার কথা, আব্বার কবর জিয়ারত করার কথা এসে একজন মুসলমান হিসাবে, কিন্তু তারা কেউ কিন্তু আসে নাই। তারা ভাবতেছে একজন গার্ড মারা গেছে, এটা কি আর দেখবে, কি করবে। কিন্তু আমি আপনাদের কথা দিতেছি, আমি সন্তান হিসাবে আমার সন্তানকে জীবন দশা আমার কোনো লক্ষ্য নেই। আমি আব্বার প্রকৃত খুনের ধরে আমার জীবনে এর ভিতরে যে মারা হয়েছে আমার কোনো নাই, কিন্তু আপনারা অবগত থাকবেন এই 5 জন দায়ী, শিয়া আহমেদ, রুহুল আমিন, শাহেদ আলম, ফয়সাল আহমেদ এবং নুরুল্লাহ, এই 5 জন দায়ী থাকবে আমার মধ্যে। কারণ এটা রবির একটা রেপুটেশনের বিষয়। আমি যখন সারা বাংলাদেশে আন্দোলনটা করবো, অবশ্যই আমি যেটা যখন পোস্টার লাগাতে যাবো, যে কোনো একটা টোকায় অমেরে হতে পারে, কিন্তু আমি তো টোকায় নাম তো আমি বলতে পারবো না, কিন্তু ঘটনা ঘটাবে এই 5 জনে। এটা আপনাদের অবগত বললাম। আপনারা প্লিজ এই সংগঠন প্রচার করবেন। রবি আজাইটিয়া লিমিটেড যে চুরির মামলাটা করলো, মামলা করার পর উল্লেখ কি করছিল যে আপনার বাবা যে মারা গেছিল এই বিষয়টা? না, এই বিষয়ে কোনো উল্লেখ করে না। তাদের এ থেকে চুরি হয়েছিল, তারা এটা তাদের অর্থনৈতিক বিষয় রয়েছে, তারা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ভারতীয় প্রতিষ্ঠান, বুঝতে পেরেছে। তারা আপনার কোনো বিষয়টা নিয়ে তারা কোনো ধরনের একটা বাইরের লোক কেন যাবে এখানে মাল লোড করতে? একটা বাইরের লোক আপনি এখানে গেলে এত একটা পার্সেন্ট দাম 10 লাখ 15 লাখ আপনার কাছে শুনছি আমরা, এটা তো আপনি নিয়ে কিছু করতে পারবেন না। এটা শুধু টাওয়ার সংস্থা যারা আছে তারাই এই কারণে, এটা স্পষ্ট। প্রশাসন চাইলেই অ্যারেস্ট করতে পারে এবং পাশে থাকতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন আছে? না, না। কারো কোনো প্রশ্ন নাই তো না? ঠিক আছে।